তাহলে দেখো গতদিন আমরা শেষ করছিলাম কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখে, অর্থাৎ কার্বনের কয়েক ধরনের বিন্যাস দেখিয়েছিলাম যে 2p অরবিটালে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে। তাহলে দেখো কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস করি কি 1s2 2s2 2p2। তো এখন আমি এই যে 2p যে উপশক্তি স্তর আছে এখানে ইলেকট্রনকে দেখো কয়েক ভাবে প্রবেশ করাতে পারি। এই যে দুইটা গেল এইভাবে, একটা একটা এভাবে দিলাম, এভাবে দিলাম, আরো ধরো বিভিন্ন ভাবে দেওয়া যাবে, যদি চাই এভাবেও দেওয়া যাবে। তাহলে দেখো সমশক্তি সম্পন্ন অরবিটালে যখন আমরা ইলেকট্রন প্রবেশ করাবো তখন কোন নিয়ম মানবে? দেখো তো আমি অনেকভাবে সাজাতে পারি না, এখন এর মধ্যে কোনটা সঠিক হবে এইটাই নির্ধারিত হয় হুন্ডের নীতির মাধ্যমে। হুন্ডের নীতিতে কি বলা আছে? ইলেকট্রন সমশক্তি সম্পন্ন অরবিটালে এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে, সর্বাধিক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে। তাহলে দেখো তো এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? দুইটা। এখানে নাই, এখানে দুইটা, এখানে দুইটা। তার মানে হুন্ডের নীতি অনুযায়ী এই প্রথমটা বাদ পড়ে গেল, এই বিন্যাস আমরা করতে পারবো না। কারণ এখানে কি বলছে? ইলেকট্রন সমশক্তি সম্পন্ন অরবিটালে এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বাধিক অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এরপরে কি বলা আছে দেখো, নীতি কিন্তু শেষ হয়নি। এই যে এরপর অযুগ্ন ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। এইবার এটা প্রয়োগ করব এখানে। দেখো তো এখানে কি একই রকম না? স্পিন অযুগ্ন বা বিজোড় ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। তো এখানে কি একইমুখী আছে? তাহলে এটা সঠিক। এখানে কি একইমুখী আছে? এটা ভুল। এখানে কি একইমুখী আছে? তাহলে এভাবেও করা যাবে, এটাও সঠিক। কি বুঝতে পারছো কি হুন্ডের নীতি? তাহলে হুন্ডের নীতি প্রযোজ্য হবে যাদের মানে একটা উপশক্তি স্তরে যদি সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল থাকে, যেমন 2p অরবিটাল তিনটা থাকে, 2px 2py 2pz। তো এদের মধ্যে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সেইটার নিয়মই হলো হুন্ডের নীতিতে বলা আছে। অনুরূপভাবে ডি উপশক্তি স্তর যদি হয়, ওখানে 5টা অরবিটাল আছে, dxy dyz dzx x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। ওই 5টার মধ্যে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সেটাও নির্ধারিত হবে কি দিয়ে? হুন্ডের নীতি দিয়ে। তাহলে হুন্ডের নীতি প্রযোজ্য হলো তোমার পিডিএফ এদের অরবিটালের ক্ষেত্রে। এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। কি কথা বুঝতে পারছো? তাহলে এবার তোমরা হুন্ডের নিয়মে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো দেখি। তাহলে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস তোমরা যদি ওই অরবিটাল ডায়াগ্রাম আগেই না দিতে পারো তাহলে এইভাবে আগে করে নিবা 1s2 2s2 2p3। এরপর তোমরা অরবিটাল ডায়াগ্রাম দিবা, অর্থাৎ এটা হলো 1s 2s 2p অরবিটাল হলো তিনটা। তাহলে এখানে তো দুইটাই যে এইভাবে দিব। এখন সমশক্তি সম্পন্ন অরবিটাল অর্থাৎ পি ডি এফ এগুলোতে ইলেকট্রন প্রবেশ করাবো কিভাবে? প্রথমে আগে একইমুখী স্পিনে প্রবেশ করাবা। এই যে 1 2 3, তো তিনটা দিয়েই তো শেষ হয়ে গেল। যদি আরো থাকতো তাহলে আবার প্রথম থেকে শুরু করতাম বিপরীতমুখী স্পিনে। ধরো 4টা আছে, তাহলে বিপরীতমুখী স্পিনে আবার শুরু করতাম। আচ্ছা, এবার তোমরা দেখো অক্সিজেনেরটা যদি আমরা করি 1s2 2s2 2p4।
তো এখন এই যে এরকম করে দিলে হবে। আমি তো চাইলে এই যে এই বিন্যাসটা এই যে এইভাবে করতে পারি, 1 2 3 4। এই যে হুন্ডের নিয়ম হলো যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকে। এখানে কোনো বিজোড় ইলেকট্রনই নেই, আর এখানে দুইটা বিজোড় ইলেকট্রন আছে। এই জন্য হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম হলো প্রথমে একমুখী স্পিনে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর যদি আরো থাকে তাহলে সেগুলো আবার বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। বুঝতে পারছো? তাহলে হুন্ডের নীতি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এস অরবিটাল তো একটা থাকে। যাদের একের অধিক উপশক্তি স্তরে অরবিটাল আছে ওগুলো হলো সমশক্তি সম্পন্ন অরবিটাল। ওই অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রবেশের সময়ই হুন্ডের নীতি অনুসরণ করবে। আচ্ছা, এবার দেখো হুন্ডের নিয়মে একটি পরমাণুতে কয়টি বিজোড় ইলেকট্রন আছে তা নির্ণয় করা যায়। দেখো তোমরা যদি হুন্ডের নিয়ম না জানতে আর আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করতাম অক্সিজেনে বিজোড় ইলেকট্রন কয়টা আছে, তোমরা বলতে একটাও নেই। হুন্ডের নিয়ম ধরো জানো না, বললাম যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো, তো হয় ওইভাবে করতে অথবা এইভাবে করতে, করার পর বলতে একটাও বিজোড় ইলেকট্রন নেই। এখানে তো বিজোড় বোঝাই যাচ্ছে না, আর এইভাবে করলে তো নাই বিজোড় ইলেকট্রন, তাহলে বলতে কি বিজোড় ইলেকট্রন নাই। কিন্তু হুন্ডের নিয়মে করার পর বলতে পারতেছো বিজোড় ইলেকট্রন কয়টা আছে, দুইটা আছে। তাহলে এবার তোমরা নিকেলে কয়টা বিজোড় ইলেকট্রন আছে বের করো তো দেখি। কি কয়টা বের করছো? দুইটা, হ্যাঁ ঠিক আছে। যারা এইভাবে শুরুতে এরকম অরবিটাল ডায়াগ্রাম আঁকতে পারবে না তারা প্রথমে এইভাবে করে নেবা, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 3d লিখবা 4s দিবা। কিন্তু ইলেকট্রন তো আর আউটবাউন্ড নীতি অনুযায়ী 3d তে যাবে না, কোথায় যাবে আগে? 4s এ। তাহলে 4s এ কয়টা দিব? দুইটা, দুইটা দিলে হয়ে গেল 20 আর এখানে দিলাম 8, এই হলো 28। আচ্ছা এখন দেখো এই স্ক্যান্ডেনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমাদের প্রায়ই করতে হবে। এই এদের ইলেকট্রন বিন্যাস করার জন্য যাতে আরো দ্রুততম সময়ে আমরা করতে পারি এই জন্য দেখো ইলেকট্রন বিন্যাসের আরেকটা নিয়ম শিখে রাখো। দেখো তো এই পর্যন্ত ইলেকট্রন কয়টা? 18টা। তাহলে তোমরা লিখবা কি আর্গন। কি বলছিলাম নাকি এর আগে? আর্গন 3d4s। তাহলে স্ক্যান্ডেনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এদের ইলেকট্রন বিন্যাসের এই যে এই সিকোয়েন্সটা মনে রাখবা, আর্গন 3d4s, আর্গন 3d4s। তাহলে এখন দেখো আর্গনে গেছে 18টা ইলেকট্রন, 4s এ দুইটা দিলাম 20 আর 8 এ 28টা হলো। তো এটা ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম যে আমরা নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত লিখব, তারপরের যে অংশটা থাকবে এটাই হলো বহিঃস্তর। কোনো মৌলের পরমাণুর এই নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, এখান থেকে এগুলো এই ইলেকট্রনগুলো তোমার রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, তারপরের গুলো করে। তো এই স্ক্যান্ডেনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এদেরকে বলে ডি ব্লক মৌল, এই যে সর্বশেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করে। তো এদের বহিঃস্তর বলতে শুধু 4s না, এই 3d। বুঝতে পারছো? এরা রাসায়নিক বিক্রিয়ার সময় s থেকেও ইলেকট্রন ত্যাগ করে, ডি থেকেও করে। তাহলে এদের বহিঃস্তরটা বুঝবা কি 3d4s। তাহলে স্ক্যান্ডেনিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত কারো ইলেকট্রন বিন্যাস করতে বললেই এই যে এইভাবে করবা, আর্গন 3d4s। আর্গনে গেল 18, তারপর আর বাকি যা থাকে 4s আর 3d তে দিবে। আচ্ছা এখন যদি আমরা এটাকে বক্স পদ্ধতিতে নেই,
ডি অরবিটাল কয়টা? 5টা। তাহলে এখানে 5টা বক্স দিবা, মানে 5টা অরবিটাল। এরপর 4s, তাহলে 3d 4s। 4s এ কয়টা দিব? 2টা। এখন দেখো 3d তে 8টা ইলেকট্রন কিভাবে দিব? প্রথমে একমুখী স্পিনে 1 2 3 4 5 6 7 8। কি বুঝতে পারছো? তাহলে এখানে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? 2টা। তো এইভাবে পরীক্ষায় তোমাকে বিজোড় ইলেকট্রন বের করতে বলবে। তাহলে এই যে এটা তো একটা প্রশ্ন হিসাবে আসবে যে কোনো একটা পরমাণু দিয়ে তোমাকে বললো যে সর্বাধিক বিজোড় ইলেকট্রন আছে কোনটিতে, এভাবে এমসিকিউ আসতে পারে। আরেকটা জিনিস আমরা এই বিজোড় ইলেকট্রনের মাধ্যমে নির্ণয় করতে পারি, সেটা হলো কোনো পরমাণুর চুম্বক ধর্ম সম্পর্কে জানতে পারি। তো সে বিষয়টা কি? তো এটা দেখার আগে বলো এই প্রশ্নগুলোর অ্যান্সার আগে দাও। বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয় কেন? বেরিলিয়ামের ইলেকট্রনগুলো শুধুমাত্র কোথায় আছে? এস অরবিটালে। হুন্ডের নীতি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই জন্য বেরিলিয়ামের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। হুন্ডের নীতি প্রযোজ্য হলো শুধুমাত্র পি, ডি এবং এফ অরবিটালের ক্ষেত্রে। এবার এটা কোন মৌলে সর্বাধিক বিজোড় ইলেকট্রন আছে? কোন মৌলে সর্বাধিক বিজোড় ইলেকট্রন আছে? তাহলে কি করবা? তো কোবাল্টের কত? 27, এর হলো 26 পারমাণবিক সংখ্যা, 25 24। তো ইলেকট্রন বিন্যাস না করে তো আর বলার উপায় নাই কার বিজোড় ইলেকট্রন সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এই যে এখন ওই যে ওই নিয়মটা প্রয়োগ করো, দেখো খুব দ্রুত ওই বিজোড় ইলেকট্রন সংখ্যা বের করতে পারবা। আর্গন বক্স দাও, এখানে বক্স। তাহলে এখানে গেল 18, 19, 20, আর আছে কয়টা? 1 2 3 4 5 6 7। আচ্ছা আর্গন আর না দেই, এখানে এখানে 2টা চলে গেল, তাহলে 6টা দিতে হবে। 1 2 3 4 5 6। এবার ম্যাঙ্গানিজ, এখানে দিব 2টা, 20 21 22 23 24 25। ঠিক আছে। এবার ক্রোমিয়াম, তোমরা জানো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে। 4s এ যাওয়ার কথা 2টা, যায় কয়টা? তাহলে একটা দিয়ে কত হলো? 19 20 21 22 23 24। তাহলে মোট বিজোড় ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে সর্বাধিক বিজোড় ইলেকট্রন আছে কোথায়? ক্রোমিয়ামে। কি কথা কি বুঝতে পারছো? তাহলে এইভাবে বিজোড় ইলেকট্রন সংখ্যা বের করব। তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা ব্যবহার করে আমরা কোন মৌলের কি চুম্বক ধর্ম সম্পর্কে জানতে পারি। তাহলে এখন লিখে রাখো, চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে, চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে পদার্থ সমূহকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো ফেরো চৌম্বক পদার্থ, এই যে আমি সংক্ষেপে লিখলাম ফেরো চৌম্বক। ফেরো চৌম্বক, চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়। একটা কি ফেরো চৌম্বক, আরেকটা হলো প্যারা চৌম্বক, আরেকটা হলো ডায়া চৌম্বক পদার্থ। ফেরো চৌম্বক পদার্থ কারা? এই যে আমি এখানে
এটা অবশ্য বলি নেই। ফেরোচুম্বক পদার্থ হলো যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। যেমন লোহার কাছে তো চুম্বক নিয়ে যাওয়ার সাথে সাথে ঠাস করে চুম্বকের সাথে লেগে যায় নাকি, এটাই তীব্রভাবে আকর্ষিত হয়। এদের উদাহরণ কি, এই যে এই মৌলগুলোর নাম লিখে রাখো, আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটা হলো ফেরোচুম্বক পদার্থ। তাহলে 118টা মৌলের মধ্যে এই তিনটা হলো ফেরোচুম্বক পদার্থ, আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল। কারণ অবশিষ্ট আছে কয়টা, 115টা। সেই 115টার কেউ হবে প্যারা অথবা ডায়া, কেউ হবে কি প্যারা অথবা ডায়া। সেটাই আমরা নির্ধারণ করব হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করে। এই যে বাকি যে 115টা আছে তাদের মধ্যে কে ডায়া হবে আর কে প্যারা হবে এটা আমরা হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করলেই বুঝতে পারবো। কিভাবে, যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে একটা মাত্র কমপক্ষে একটা বিজোড় ইলেকট্রন থাকে, কমপক্ষে একটা বিজোড় ইলেকট্রন থাকে, তারা হলো প্যারা। কমপক্ষে একটি বিজোড় ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাসে যদি কমপক্ষে একটি বিজোড় ইলেকট্রন থাকে বা পাওয়া যায় তাহলে সেটা হলো প্যারা। আর যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে হলো ডায়া। তাহলে প্যারাচুম্বক পদার্থ কি, চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, এখানে লিখে রাখো মৃদুভাবে। তীব্রভাবে আকর্ষিত হলে ফেরো, আর মৃদুভাবে আকর্ষিত হলে প্যারাচুম্বকীয়। আর যদি বিকর্ষিত হয়, ডায়াচুম্বক পদার্থ যারা, তারা চুম্বক দ্বারা কি হয়, বিকর্ষিত হয়, মৃদুভাবে বিকর্ষিত হয়। তাহলে দেখো এখানে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে, হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করে বলতে পারবো কোন মৌলের প্যারাচুম্বকীয় ধর্ম আছে আর কে ডায়াচুম্বকীয়। তো তোমাদের আমি আগে একটু সহজ বুদ্ধি শেখাই। ধরো ম্যাঙ্গানিজ, এর পারমাণবিক সংখ্যা কত? 25। যদি বিজোড় পারমাণবিক সংখ্যা আসে, যদি বিজোড় পারমাণবিক সংখ্যা আসে তাহলে ওটা অবশ্যই কি বিজোড় ইলেকট্রন থাকবে, আর বিজোড় ইলেকট্রন থাকলে কি প্যারা। তাহলে এটার আর ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই। তাহলে ইলেকট্রন বিন্যাস অবশ্যই, মানে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস অবশ্যই করতে হবে কখন, যদি দেখো পারমাণবিক সংখ্যা জোড় আছে। যেমন ক্রোমিয়াম 24, এইটার ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে বিজোড় ইলেকট্রন আছে কিনা। আর যাদের পারমাণবিক সংখ্যা বিজোড় তাদের অবশ্যই বিজোড় ইলেকট্রন আছে এবং তারা প্যারাচুম্বক পদার্থ। কি আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এমসিকিউ এর জন্য এই নিয়ম মনে রাখলে খুব সহজেই বের করতে পারবা। যদি তোমাকে বলে যে নিম্নের কোনটি প্যারাচুম্বক পদার্থ, তুমি আগে দেখে নিবা বিজোড় ইলেকট্রন কার আছে, মানে সরি বিজোড় পারমাণবিক সংখ্যা কার, কিন্তু জোড় থাকলে তখন করতে হবে। তাহলে এবার তোমরা বের করো তো দেখি, কপার প্লাস কপার 2+, হুন্ডের নিয়মে এই তিনটার ইলেকট্রন বিন্যাস করে বলো কে ডায়া কে প্যারা। তো কপারের পারমাণবিক সংখ্যা হলো 29, বিজোড় পারমাণবিক সংখ্যা না, এখান থেকেই কিন্তু আমরা বলতে পারি এটা হলো
প্যারা। একটা ইলেকট্রন চলে গেল, তাহলে কয়টা আছে? 28টা ইলেকট্রন আছে। তো জোর হলে কিন্তু বলতে পারবো না আমরা, জোর হলে প্যারাও হতে পারে, ডায়াও হতে পারে, ওটা ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। আচ্ছা, ওটা পরে দেখতেছি। এবার আসো এখানে 29 থেকে 2 বাদ দিলে কত? 27। এবার বিজোড় কিনা, তাহলে এটা প্যারা হবে। এবার বাকি থাকলো এই কপার প্লাস। তাহলে কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? দেখো, আয়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় ভালো করে শুনে রাখো। এইভাবে করলে কিন্তু হবে না। তোমরা যদি মনে করো যে কপারের 29টা ইলেকট্রন একটা ত্যাগ করছে, আছে 28টা, 28টা ধরে 1s2 2s2 ধরে ইলেকট্রন বিন্যাস করলে নিকেলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। এইভাবে যদি, আমার কথা কি বুঝছো? কপারের ইলেকট্রন 29টা, পারমাণবিক সংখ্যা 29, মানে ওর ইলেকট্রন 29টা। তো প্লাস চিহ্ন দেখে বোঝা যাচ্ছে একটা ত্যাগ করছে, এখন 28টা আছে। তো তুমি যদি এখন 28টা ধরে 1s2 2s2 শুরু করো, ইলেকট্রন বিন্যাস হবে নিকেলের। তাহলে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করে? ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করার নিয়ম হলো, প্রথমে আগে মূল পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবা। তো কপারেরও কিন্তু ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। তাহলে কপার প্লাস, এই যে মূল পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কপার প্লাস, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে বহিঃস্তর থেকে। কপার প্লাস মানে কপার একটা ইলেকট্রন ত্যাগ করছে বহিঃস্তর থেকে। তাহলে তুমি বহিঃস্তর থেকে একটা ইলেকট্রন বাদ দাও। পড়েছে আর ইলেকট্রন নেই। এখন দেখো, তুমি বক্স পদ্ধতি না করেও বলতে পারবা। দেখো, এই 3D10 5টা বক্সের মধ্যে 10টা ইলেকট্রন আছে, তার মানে কি এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই। যদি না বোঝো তো বক্স করে নিবা। 5টা বক্স, 1 2 3 4 5 6 7 8 9 10। কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? নাই। তাহলে এটা হলো ডায়া। অনুরূপ ভাবে যদি তুমি কপার 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে চাও, তাহলে আর্গন ওই যে ওইভাবে করলে হবে না। কপার 29টা ইলেকট্রন, 2টা ত্যাগ করছে, তার মানে এখন 27টা আছে। ইলেকট্রন বিন্যাস করে হবে কি, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস হবে 27। তাহলে কি করতে হবে? বহিঃস্তর থেকে 2টা ইলেকট্রন বাদ দাও। তাহলে বহিঃস্তর থেকে ইলেকট্রন বাদ দিলে ওখান থেকে একটা যাবে, এই যে 9। বিজোড় দেখেই বোঝা যাচ্ছে এখানে, মানে এই সংখ্যা বিজোড় দেখেই বোঝা যাচ্ছে এখানে বিজোড় ইলেকট্রন আছে। তাহলে প্যারা। কি বোঝা গেছে কি? এবার ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাসে কি ঘটে? এই যে এর আগেই বললাম যে ব্যতিক্রম ঘটে। কি ব্যতিক্রম ঘটে? আউপবাউ নীতি অনুসারে এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা হলো এরকম, 4s এ 2টা, তারপরে 3D তে যাবে কি 4টা, কিন্তু তা না হয়ে এরকম হয়। অর্থাৎ প্রকৃত বিন্যাসটা হলো এরকম, 4s এ একটা থাকে আর 3D 5 হয়। তো এটার কারণ কি? এটার কারণ হলো অনুরূপ ভাবে দেখো, কপারের ক্ষেত্রে 3D 9 4s2, এটা হওয়ার কথা আউপবাউ নীতি অনুযায়ী। বাস্তবে কি হয়? 3D 10, অর্থাৎ এস থেকে একটা ইলেকট্রন ডিতে গেছে। তো এটার কারণ হিসাবে বলা হয় হলো অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল সমূহ স্থিতিশীল হয়। আর ওই স্থিতিশীলতা অর্জনের জন্যই কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে। তাহলে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসগুলো লিখে রাখো। অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল সমূহ অত্যন্ত স্থিতিশীল হয়। এই যে অর্ধপূর্ণর ক্ষেত্রে P3 D5 F7, যাদের ইলেকট্রন বিন্যাসে এই যে এরকম বিন্যাস পাওয়া যাবে, অর্ধপূর্ণ বিন্যাস P3 D5 F7, তাদের ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল হবে। আর পূর্ণর ক্ষেত্রে S2 P6 D10 F14। তো
তো S2টা বেশি স্থিতিশীল পাওয়া যায় হিলিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। তাহলে এই বিন্যাসগুলো যাদের থাকবে, আর S2টা স্পেশালি বললাম কাদের ক্ষেত্রে, হিলিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, যাদের ইলেকট্রন বিন্যাসে এরকম অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল থাকবে তাদের ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। এর মানে কি? এর মানে হলো ওই অরবিটাল থেকে সহজে ইলেকট্রন অপসারণ করাও যাবে না, প্রবেশ করানো যাবে না। দেখো তো এটা পারো কিনা। Fe2+ ও Fe3+ এর মধ্যে কোনটির স্থায়িত্ব বেশি? তাহলে এই স্থায়িত্ব আমরা ব্যাখ্যা দেব ইলেকট্রন বিন্যাস দেখে। দেখো Fe2+, যেহেতু এগুলো ক্যাটায়ন, প্রথমে আগে মূল পরমাণুর ইলেকট্রন বিন্যাস করবো। আর্গন 3d4s, 18 আর 2 20 আর 6, তাহলে 26 হলো। তাহলে Fe2+ কি বহিস্তর থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করলে হয় 3d6। Fe3+ 4s থেকে দুইটা, তারপরে d থেকে একটা, এই যে অর্ধপূর্ণ অরবিটাল। যেহেতু Fe3+ এর d অরবিটাল অর্ধপূর্ণ, এই জন্য Fe3+ এর স্থায়িত্ব কি হবে? বেশি হবে, অর্থাৎ সহজে ওই অবস্থা থেকে পরিবর্তিত হবে না। পরিবর্তনটা কি? অর্থাৎ Fe3+ থেকে সহজে Fe4+ হবে না, অথবা সহজে Fe2+ বা Fe-তেও পরিণত হবে না। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো Z=8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর ইলেকট্রনগুলোর চারটি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। এরকম প্রশ্ন কিন্তু আসে। তো কিভাবে লিখবা? Z8 পারমাণবিক সংখ্যা 8, তার মানে ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p4। তো তুমি এই চারটি কোয়ান্টাম সংখ্যা খুব সহজেই লিখতে পারবা যদি এই ইলেকট্রন বিন্যাসটা হুন্ডের নিয়মে অর্থাৎ অরবিটাল ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করো। তাহলে 1s এ আছে 2টা, 2s এ 2টা, 2p তে 4টা, 1 2 3, এই যে 4। ঠিক আছে? এই যে n এর মান স্পষ্ট দেখা যাচ্ছে, n। l এর মান h যেহেতু আছে, এই যে নিচে লিখে রাখি l এর মান 0, এই যে l এর মান 0, p থাকলে l এর মান 1। তাহলে আমরা চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে দুইটা পেয়ে গেলাম, n আর l এর মান পেয়ে গেলাম। এবার বাকি আছে কি? m। h সমান l এর মান যদি 0 হয় তাহলে m এর মান কি হয়? এই যে উপরে লিখে দিবা 0। যদি 0 হয় 0, p হলে সরি p এর ক্ষেত্রে l এর মান 1, 1 হলে -1 0 +1, -1 0 +1। এই -1 0 +1 কিভাবে লিখবা? এগুলো লিখার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তোমরা আমি যেটা বলতেছি এটা ফলো করবা, তাহলে সহজেই চারটি কোয়ান্টাম সংখ্যার মান লিখতে পারবা। তাহলে কিভাবে উপস্থাপন করবা? দেখো, -1 0 +1, এই যে এই সিরিয়ালি লিখবা বক্সের উপর, -1 0 +1। ঠিক আছে? এবার আর আমরা কিন্তু অলরেডি তিনটা সংখ্যা পেয়ে গেছি, আর কি লাগবে? স্পিন। এই যে তীরের মাথা উপরে থাকলে ধরবা +½ নিচে থাকলে ধরবা -½ এগুলোর কিন্তু সুনির্দিষ্ট এরকম কোনো নিয়ম নাই, কিন্তু বের করার সুবিধার্থে আমি নিয়মগুলো নির্দিষ্ট করে দিচ্ছি। কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো এইভাবে করবা। 8টা ইলেকট্রন আছে, এই যে 8টা ইলেকট্রন হলো এই যে এরকম 1 2 3 4 5 6 7, এটা 8 নম্বর না? এর সবার শেষে প্রবেশ করছে না? তাহলে ওইটা হলো 8 নম্বর। তাহলে এইভাবে করবা, n l
এম এস, E1, E2, E3, E4, E5, E6, E7, E8। ঠিক আছে? আচ্ছা, এইবার 1 নম্বর ইলেকট্রনের n কত? 1, 0, 0 প্লাস হাফ। 2 নম্বর ইলেকট্রনের 1, 0, 0 মাইনাস হাফ। 3 নম্বর ইলেকট্রনের 2, 0, 0 প্লাস হাফ। আর এগুলো তো আমি আগেই বের করে নিয়েছি। তারপরে 2, 0, 0 মাইনাস হাফ। এরপর আমরা যাব 5 নম্বর ইলেকট্রনে। তাহলে এটা হলো 5 নম্বর ইলেকট্রন। 5 নম্বর ইলেকট্রনের জন্য 2, 1, -1 প্লাস হাফ। E6, 6 হলো এই যে এটা পরেরটা না, তাহলে 2, 1, 0 প্লাস হাফ। তারপর হলো 7 নম্বর 2, 1 প্লাস 1 প্লাস হাফ। এরপরে এই যে 8 নম্বর 2, 1 -1 মাইনাস হাফ। কি বুঝতে পারছো কি? এবার তোমরা মিলিয়ে দেখবা একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান হুবহু মিলবে না। কেন মিলবে না? পলির বর্জন নীতির কারণে। বুঝতে পারছো? তাহলে এর পরের প্রশ্নে যাই। কপারের 29তম অথবা সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। আর পরের প্রশ্ন হলো কপারের 19তম অথবা সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। তো প্রথমে তো আমাদের আগে ইলেকট্রন গোনা শিখতে হবে, কোনটা 29 নম্বর আর কোনটা 19 নম্বর সেটা আগে বুঝতে হবে। তাহলে কপারের যদি আমি এই যে আর্গন লিখি, তার মানে 18 নম্বর পর্যন্ত ইলেকট্রন চলে গেছে। কি ঠিক আছে না? তো আমাদের যদি 17, 16 বলতো তাহলে ওই আর্গনেরটা ভেঙে নিতাম, যেহেতু এর পরের গুলো বলছে ওই জন্য আর্গনটা করলাম এইভাবে। এরপর ইলেকট্রন কোথায় যায়? 3D তে আর হলো 4s এ। তাহলে 18 আর 1 হলো 19। কি 19 নম্বর ইলেকট্রন 4s এ আসলো না? তাহলে এই যে মার্ক করে রাখি, এ হলো 19তম ইলেকট্রন। আর 19 এটা কি বহিস্তর না, একদম শেষ স্তর না এটা? তাহলে 19তম বা সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বললে এই যে 4s এর ইলেকট্রন বলবো। কি কথা কি বুঝতে পারছো? 19তম ইলেকট্রন আর সর্ববহিস্থ স্তর, এর পরে তো আর কোনো স্তরে ইলেকট্রন নেই, তাহলে এটা হলো সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন অথবা 19তম। এবার 29তম বের করি। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এই যে 29 এবং এটাই কিন্তু শেষ, আর ইলেকট্রন আছে। তাহলে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করলো কোন অরবিটালে? ডি অরবিটালে। এই জন্য কপারকে বলা হয় হলো ডি ব্লক মৌল। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন যদি ডিতে প্রবেশ করে ডি ব্লক, পিতে প্রবেশ করলে পি ব্লক, এস এ প্রবেশ করলে এস ব্লক, এফ এ প্রবেশ করলে এফ ব্লক। তাহলে সর্বশেষ ইলেকট্রন অথবা 29তম ইলেকট্রন হলো এইটা। কি হিসাব কি বুঝতে পারছো? তাহলে এবার আমরা 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখি। প্রথমে কি বের করতে বলছে? 29 না? তাহলে 29 আর একটা হলো 19। 4টি কোয়ান্টাম সংখ্যা n, l, m, s। 29তম ইলেকট্রনের n এর মান হলো 3, l এর মান d লাগবে, d দেওয়া আছে 2, m এর মান হবে এই যে এইভাবে
-2 -1 0 +1 +2। ঠিক আছে, এর আগে যেমন করলাম -1 0 +1, এখানে হবে -2 -1 0 +1 +2। তাহলে এবার m এর মান 29তম কোথায় আছে? +2। তীরের মাথার নিচে না উপরে? নিচে। নিচে না? -1/2। এবার 19তমের জন্য 4 0 0। কি বুঝতে পারছো সবাই? আজকে এ পর্যন্তই।